2025 की जो मतदाता सूची थी, जनवरी 2025 की, उसमें कुल नाम थे 15 करोड़ 44 लाख। कितने थे? 15 करोड़ 44 लाख। 1 जनवरी 2026 को जो भी युवा 18 वर्ष का होगा वह मतदाता बनने का हकदार होगा। ये संख्या बढ़नी चाहिए 15 करोड़ 44 लाख से 16 करोड़ तक, लेकिन ये संख्या बढ़ी है, बढ़ी नहीं है, घटी है। 15 करोड़ 44 लाख से घट करके ये हो गई है 12 करोड़। ये जो 4 करोड़ का गैप है, ये मिसिंग है, ये आपका विरोधी नहीं है। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে কোনোভাবেই বাড়িতে বসে ইচ্ছে করলো না যে এই রেকর্ডিংটা করি। আজকে আমাদের দেশে একটা স্যার হচ্ছে বা সেন্সাস হচ্ছে বা হোয়াটএভার হচ্ছে। তো এক সময় বলা হচ্ছিল যে বাংলায় রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি নিয়ে সেই অর্থে সেইভাবে বলা হচ্ছিল না। আজকে ইউপির চিফ মিনিস্টারকে প্রথম শটে আপনারা শুনলেন যে 4 কোটি নাম বাদ যাচ্ছে। ভারতবর্ষেই প্রথমবার একটা পার্টি সে ডিক্লেয়ার করছে যে আমরা ভারতবাসীর সঙ্গে খারাপ কাজ করব। আজকে বিহারে 10,000 টাকা পাঠানো হলো ব্যাংক অ্যাকাউন্টে কার স্বার্থে? মানে কার থেকে পারমিশন নিয়ে এত কোটি লোকের বাড়িতে বা এত লক্ষ মেয়েদের, মায়েদের, পুরুষদের খাতায় টাকা পাঠানো হলো? আর কোন কনস্টিটিউশনের কোন ধারাতে সেটাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা নিয়ে এখন অবধি কেউ প্রশ্ন করেনি। যে গভর্নমেন্ট খেলার ছলে তো 10,000 টাকা করে সবাইকে পাঠাতে পারে না। এটা তো খেলা না, এটা দেশ চালানো। তাহলে ইনকম্পিটেন্ট গভর্নমেন্টকে সরানোর মতন শক্তি আমাদের দেশের সিজিআইয়ের কি আছে? আমাদের দেশের সুপ্রিম কোর্টের লয়ারদের কি আছে? আমাদের দেশে ভারতবর্ষের মানুষেরা যে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েন দেশের সব সমস্যা মেটাতে, তাদের হাতে কি আছে? তাহলে আমরা কিভাবে দাঁড়িয়ে আছি? ইউপিতে 4 কোটি নাম বাদ যাবে স্যার শুরু হলে। এই 4 কোটি লোকেরা আমাদের দেশেই জন্মগ্রহণ করেছেন। অ্যাজ পার কনস্টিটিউশন 1955-1949 যে গ্রহণ হচ্ছে, বাই বার্থ আমরা ইন্ডিয়ান। তাহলে নাম কাদের বাদ যাচ্ছে? যারা বিজেপিকে ভোট দিচ্ছে না। তারা লাস্ট 3-4টে ইলেকশন স্টাডি করে দেখেছে তাদেরকে কারা ভোট দিচ্ছে না? দলিত সংগঠনরা ভোট দিচ্ছে না। দলিত সংগঠনরা তাদেরকে ভোট দেয় না কেন? তার কারণ বাবা সাহেব আম্বেদকরকে বিজেপি মানে না। তাও প্রচুর দলিত সংগঠন এমন আছে যারা এখনও বিজেপির ফলোয়ার বললেই ভালো হয়, তারা অন্য কারোর ফলোয়ার এখনও হতে পারেনি। তারা নিজেদের ভাগ্য নিজেদের হাতেই বরবাদ করে। বহুজন সমাজ পার্টি বাদেও এমন অনেক ছোট ছোট দলিত সংগঠন আছেন যারা নিজেদেরকে এক করতে পারেনি। আজকে বাংলাতে মতুয়ারা এত বছর ধরে রয়েছে, তাদের থেকে বিজেপি এমপিও রয়েছে, তৃণমূল এমপিওরা রয়েছেন, কিন্তু তারা তাদের স্বার্থে তাদের সিটিজেনশিপ চেয়ে ডিম্যান্ড করে তারা বলেনি যে তাদের ভোটের অধিকার থাকবে। এখন দুটো প্রশ্ন ভারতবর্ষের সামনে রয়েছে। ভোট অধিকার চলে গেলে কি আপনার এই দেশে থাকার রাইটও চলে যাচ্ছে? আপনাকে যে প্রশ্ন করতে ডাকবে তারা জিজ্ঞেস করবে আপনার বাবা বা মায়ের জন্ম এখানে হয়েছিল কি না, বা আপনার ঠাকুরদা বা তারও আগে এইখানে জন্মেছিলেন কি না, নাকি 1971-এর পরে তারা এখানে এসেছিলেন। এটা একটা ইররিলেভেন্ট প্রশ্ন। আজকে ভারতবর্ষের গভর্নমেন্ট না আমাদেরকে চাকরি দেয়, না আমাদের খাওয়া পড়ার ভার নিয়েছে। 5 কেজি রেশনে চাল দেওয়া, গম দেওয়া কোনো ভার নেওয়া নয়। তাদের হাতে এক্সট্রা টাকা আছে তাই তারা দেয়। ভারতবর্ষের সরকারের যে কোনো প্রকল্প দেখবেন ফেল। আজকে আমাদের দেশে যে হাসপাতালগুলো খোলা হলো তার পরিষেবাও আমরা ঠিক করে পাই না, তার মানে ফেল। আমাদের দেশে লোকাল ট্রেন যেগুলো চলে, যেগুলোতে 90% অফ দ্য পিপল ট্রাভেল করে, তার ভেতরে এসি করা হয়নি, ফেল। মেট্রো এলো তার 50 বছর পরে, তাতে এসি করে দেওয়া গেল। তার মানে বড় লোকেরা বড় লোকেদেরই প্ল্যান করছে। আজকে সাধারণ লকডাউনের আগে আমরা যে এখানে শ্রীরামপুরে সবজি ভাত খেতাম সেটা ছিল 25 টাকা, আজকে সেটা হয়ে গেছে 40 টাকা। তার মানে প্রায় 70% রাইজ অফ এসেনশিয়াল কস্ট অফ কমোডিটিতে একটা জিনিসই প্রমাণ করে যে আমাদের দেশের গভর্নমেন্ট ইনকম্পিটেন্ট, মানে বিজেপি সরকার ইনকম্পিটেন্ট।
আজকে সোনার দাম 24,000 থেকে 32 হয়ে 1,70,000 গিয়ে ঠেকে, সিলভারেরও দাম বেড়ে যায়। তার মানে হচ্ছে যে টাকাটা আমাদের কাছে ছিল তার টাকার মূল্য ছিল না, তাই সোনার দাম বাড়িয়ে তারা ওই টাকার মূল্যকে কমিয়ে দিল, যে জন্যে ডলারের অ্যাগেনস্টে আমাদের টাকা কমছে এবং আমাদের ভ্যালু ভারতবর্ষ জুড়ে কমছে না, পুরো পৃথিবী জুড়ে কমছে। আজকে কানাডা আমাদেরকে কিলার বলে, তার কারণ আমাদের দেশের মানুষ, মানে মানুষ তো আর ফান্ডিং করে না, সরকার ফান্ডিং করে, তারা একজন খালিস্তানি লিডারকে কানাডায় মারতে গেছিল। আজকে আমাদের দেশের যে এজেন্সিরা রয়েছে তার ভেতরে টপ এজেন্সির একটা মানুষকে ইউএসএতে ক্রিমিনাল হিসেবে ঘোষণা করেছে। তারপরে ওষুধ কেলেঙ্কারি, জল কেলেঙ্কারি, সব কিছু কেলেঙ্কারির ভেতরে। কিন্তু আমাদের দেশের সিজিআই এই যে চাকরি খাওয়া, চাকরি না দেওয়া আর ম্যানিফেস্টোতে যে মিথ্যে কথা বলা হয়, সেই সুবাদে কি একটা গভর্নমেন্টকে খারিজ করতে পারবে? প্রথমবার ভারতবর্ষে যেটা হয়েছে, গভর্নরদের যাদের কোনো ভূমিকা নেই আমাদের দেশে গণতন্ত্রকে তৈরি করার, বিল্ডিং আপ করার, তারা স্টেটের বিলগুলো আটকে রাখছে। আর যেটা সবচেয়ে ঘাটিয়া এবং নিম্নতর কাজ আমাদের দেশ করতে পেরেছে, 100 দিনের গরিবের কাজ, সেটাকে প্রায় বন্ধ করে দিতে পেরেছে। সাউথ ইন্ডিয়ান স্টেটগুলোতে সেগুলো হয়নি, তারা এখনও ভালো কাজ করছে। কিন্তু বাংলা অনওয়ার্ডস, এখন ওড়িশা অনওয়ার্ডস, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে 100 দিনের কাজও আমরা জেনারেট করতে পারছি না। সেইখানে দাঁড়িয়ে একটা চ্যানেল, যে কটা চ্যানেল বলছে তারা তো একই কথা বলবে, রিপোর্টিং। আমরা একটা অন্য ধরনের কাজ করতে পেরেছি। শ্রীরামপুরের বুকে মাসে একটা দিন 7টার সময়, প্রথম রোববার রথের সামনে এসে আমরা এক হয়ে কিছু করার চেষ্টা করছি, যেটাকে নাগরিক মুভমেন্ট বলে। আজকে এই যে সিপিএম রাস্তায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে, তারা তাতে কোনো সমস্যার সমাধান করতে পারবে না। কিন্তু 1 কোটি সিপিএম সাপোর্টার মাসে 100 টাকা দিয়ে অনেক কিছু করতে পারতেন। আমি ধরে নিচ্ছি যে দীপশিতা ধর পিএইচডি পেয়েও সেই দিকে হাঁটবেন না, মীনাক্ষী মুখার্জি হয়তো অনেক কাজ করছেন কিন্তু সেই দিকে হাঁটবেন না, মোহাম্মদ সেলিম 3বার এমপি হওয়ার পরেও, রাজ্য সম্পাদক হওয়ার পরেও সেই পথে হাঁটবেন না। কিন্তু কেরালার যে সিপিএম, তারা অন্য জাত, তারা করে দেখিয়েছে, গরিবীকে সরিয়েছে এবং সবাইকে পড়াশোনা করাচ্ছে। এখন হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনে তারা শিক্ষা ব্যবস্থায় রয়েছে, কিন্তু 100 দিনের কাজের অভাব সেখানে হয় না। লকডাউনে যারা গেছিল, তারা যখন কন্ট্যাক্টও হয়েছিল, তারা বলেছিল না আমরা বাংলায় ফিরব না। তাহলে আমাদের দেশের সরকার যদি বাঁশ দেয়, তাহলে নাগরিকের কি করা উচিত? রাস্তায় নেবে হাঁটা, না কোনো বিল্ডিংকে পুড়িয়ে পিএমকে তাড়িয়ে দেওয়া, না নিজেদের জন্য একটা 77 বছর ধরে নিজেদের ইকোনমিকে স্ট্রং করা? এই প্রশ্ন রেখে আমি আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।